নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। ওরা বিশ্বাস করে লাল ফিরবে, ওরা বিশ্বাস করে হাল ফিরবে। লালের হাল ফেরানোর দায়িত্ব যার কাঁধে, তার নাম মোহাম্মদ সেলিম। ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন, রাজনীতির সমস্ত সোপানে লড়াই করেছেন, জিতেওছেন, কিন্তু জীবনের সবথেকে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা সম্ভবত তিনি এখন করছেন। বাংলায় সিপিএমের হাল ফেরাতে তার মন্ত্র সামনে থেকে লড়াই করতে হবে, তারুণ্যকে গুরুত্ব দিতে হবে। সিপিআইএমের রাজ্য সম্পাদক নিজেও লড়াই করছেন একদম সামনে থেকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী তিনি। সোজা সাপটায় মুখোমুখি মোহাম্মদ সেলিম। সেলিমদা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্ন, সিপিএম মানে বৃদ্ধতন্ত্র, সাদা চুলের নেতাদের ভিড়, তারপরে এলেন মোহাম্মদ সেলিম। এবারের লোকসভা ভোটে সিপিআইএমের প্রার্থী তালিকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে ফারাকটা। এক ঝাঁক নতুন মুখ, তারুণ্যের ভিড়। বদল তো হলো, দিন বদল কি হবে? দিন বদলের আগাম বার্তা তো এটাই। শুধু নির্বাচনে বা প্রচারে বা প্রার্থী তালিকায় শুধু কেন, বছরটা শুরু হয়েছে ইনসাফ ব্রিগেড দিয়ে, ইউথ ব্রিগেড, তারুণ্যের ভিড়। তুমি তার আগে যে বৃদ্ধতন্ত্র এগুলো বললে, এগুলো এক দশক আগের কথা। এই এক দশকে গঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সিপিআইএম সে নিজেকে রিইনভেন্ট করেছে। পার্টি হিসেবে আমরা রিপোজিশন করেছি নিজেকে, অর্গানাইজেশনটাকে রিভ্যাম্প করেছি। এবং এটা একদিনে হয় না। যে তারুণ্যের জোয়ার দেখছো, সেটা তো তৈরি করতে হয়, তৈরি করার মাঠ ময়দান লাগে। তাহলে রাজ্যব্যাপী এবং দেশব্যাপী যে অন্যায় শুধু মাথা চাড়ে ধরে না, গেড়ে বসেছে, তাকে উপড়ে ফেলার জন্য যে যৌবনের শক্তি দরকার ছিল, তারা যৌবনের দূত হিসেবে আসলো। এবং এখন আর এই প্রশ্নগুলো কেউ করে না, বরঞ্চ উল্টোটা করে। গোটা দেশের মধ্যে একমাত্র পার্টি সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, যে গর্ব করে বলতে পারে তার একটা ব্যাটালিয়ন আছে যারা ফ্রেশ ক্রপস, নতুন। বাকিদের মধ্যে সব রিসাইকেল এলিমেন্ট, যারা রুটি নিয়ে, রুজি নিয়ে, হক নিয়ে লড়াই করবে অন্যের বিরুদ্ধে। এটা আমাদের সিপিএম বলে নয়, গোটা বিশ্বে সব সময় যখনই কোনো মেজর চেঞ্জেস এসছে, সেখানে ইউথ ড্রাইভিং ফোর্স। স্বাধীনতা আন্দোলনে তাই হয়েছে। যে স্বাধীনতা আন্দোলনের কর্মীদের তুমি দেখো, নেতৃত্বের দেখো, শহীদদের তালিকা, তাদের বয়সে কি ছিল আবার? তার মানে আপনি বলতে চাইছেন সেলিমটা, যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যারাই হোক না কেন, তাদের দলে সেভাবে যুবর ভিড়টা নেই। ভিড় হয়তো আছে, কিন্তু লিডারশিপ সেখান থেকে উঠে আসছে। তৃণমূল নামটা কেন হয়েছিল বলো তুমি? গ্রাসরুট। কারণ কংগ্রেসে থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন, যুব কংগ্রেসে তিনি নেত্রী হিসেবে, যে পাত্তা পাচ্ছে না। মোহাম্মদ সেলিম নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন ছাত্রাবস্থা থেকে। সেখান থেকে যুব, মাত্র 33 বছর বয়সে রাজ্যসভার সাংসদ। সেই কারণেই কি আপনার তারুণ্যের উপর এত ভরসা? না, কমিউনিস্ট হলে, প্রগতিশীল হলে, বামপন্থা বিশ্বাস করতে হলে, ডেমোক্রেটিক হতে হলে তোমাকে ইউথকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো প্রফেশনে যেখানে ইউথরা এসছে, সেই সব প্রফেশনগুলো রাইজ করেছে। যেটাকে লোকে একেবারে ঠাকুমা রেসিপি বলে ধরে রেখেছে, ক্লোজ, সেখানে কিন্তু সেটা আসেনি। যে তুমি বলো ফাইন্যান্স, আইটি, এমনকি আগেকার দিনে কি হতো, মেডিকেল ইঞ্জিনিয়ারিং লোকে এক্সপিরিয়েন্স লোককে খুঁজতো। এখন লোকে বলে যারা নতুন পাস করে এসছে, কারণ নতুন সিলেবাস, নতুন সিস্টেমটা জেনে এসছে, নতুন রিসার্চটা কি আছে সেটা থেকে করে। পলিটিক্সে পার্টিকুলারলি এই বিজনেস হাউস হয়ে গেছে পলিটিক্সটা, তখন সেগুলো ফ্যামিলি হেড হয়ে গেছে। তাহলে ইয়াং জেনারেশন মানে হচ্ছে তার ছেলে, মেয়েও নয়। যদি মেয়ে না থাকে, ছেলেই পাবে, ছেলে। যদি ছেলে না থাকে, তাহলে ভাইপো, সে অজিত পাওয়ার হোক। তারপরে যদি একান্ত সেরকম কেউ না যেতে, ভাগ্নে ভাইপো, তাহলে মেয়ে, তারপরে জামাই। তাহলে এই যে 2006 বা 2010, এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, কোথাও কি আপনাদের ভুল হয়েছিল যে আরো বেশি তারুণ্যকে প্রাধান্য দেওয়া উচিত ছিল বলে মনে করেন? এটা নতুন কিছু বলো তাহলে। আমাকে তুই নিজে বলছি, আমি ছাত্র আন্দোলন শুরু করেছি, এবং যেই ছাত্রদেরকে আমি যুব হলাম, আমি তো রাজ্যসভা মেম্বার ছিলাম। শঙ্কর দয়াল শর্মা একটা মজার কথা বলেছেন, তিনি তখন ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান রাজ্যসভার, নাম বলো, হোয়াট ব্রট ইউ হিয়ার? কারণ আমি তখন সবচেয়ে কম বয়সী রাজ্যসভা মেম্বার। আলাম টু ব্রিং ডাউন দি অ্যাভারেজ এজ অফ দি সিপিআইএম বেঞ্চ। তখন সিপিআইএম বেঞ্চে সমর মুখার্জি আছেন,
বারানন্দন আছেন, আর লেফট বেঞ্চে আর ত্রিদীপ চৌধুরী আছেন, চিত্ত বসু আছেন, হ্যাঁ, এবং কংগ্রেসের ক্ষেত্রে অনেকেই যারা স্বাধীনতা সংগ্রামী, ইউনুস খানের মতো তারা আছেন। সেখানে আমি রাজ্যসভা মেম্বার হলাম। তাহলে কেন হলাম? এই যে এত নতুন মুখকে আপনি প্রাধান্য দিলেন, নতুন মুখকে আপনি তুলে আনলেন, এইরকম একটা ব্যাটল 24-এর একটা গুরুত্বপূর্ণ ব্যাটল লড়ার জন্য একটু ঝুঁকি হয়ে গেল নাকি? ঝুঁকি তো নিতেই হয়। দেখো, ম্যানেজমেন্টের দুটো জিনিস আছে, রিস্ক রিজাম্পশন আর রিস্ক অ্যাভার্শন। কমিউনিস্টরা সবসময় গোটা বিশ্বে এই রিস্কটা রিজিউম করে। সেদিন আমার প্রায় 30 বছরের ওপর সাংবাদিকতা হয়ে গেল, জ্যোতিবাবুর জমানা দেখেছি, অনেক জমানা দেখতে দেখতে এসেছি। সিপিআইএমের প্রচুর ব্রিগেড দেখেছি। ভোটের আগে আমরা দেখেছি, দেখতাম সিপিআইএমের ব্যানারে ব্রিগেড হতো। এবারে আপনারা ব্রিগেড করলেন ডিআইএফআর ব্যানারে। এটা কি যুবকে মানে পরিকল্পিতভাবে এগিয়ে দেওয়ার? দেখো, যখন সিএনআরসি নিয়ে হচ্ছিল, শাহিনবাগ ইত্যাদি, তার আগেই আমরা কলকাতায়, আমি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, ছক ভাঙা। কলকাতায় সমস্ত বামপন্থী সংগঠনগুলো তার এক কাটায়, যখন মমতা ব্যানার্জি মোদির সঙ্গে গিয়ে গোপনে বৈঠক করলেন, মোদি যেভাবে রাস্তা দিয়ে আসতে পারলো না, হেলিকপ্টারে করে আসতে হলো, কলকাতায় রাজভবনে রাত কাটালো না, বেলুর মঠে গিয়ে রাত কাটালো, তখন কলকাতার ধর্মতলায় গোটা চত্বরটা ধরে কোনো মঞ্চ নেই, কোনো সভাপতি নয়, কোনো একটা সংগঠন নয়। সেদিন আমি বলেছিলাম ছক ভাঙা আন্দোলন। তারপরে অবশ্য লকডাউন হয়ে গেল, যার ফলে অনেক কিছুই বন্ধ হয়ে গেল। আর প্রতিদিন মানে মোদিরও দাড়ি বাড়লো, আর মানুষের গলায়ও অনেক বেশি দড়ি পরানো হলো লকডাউন এর সময়, নোটবন্দির সময় যেন হয়েছিল। কিন্তু আমরা তখন থেকেই এটা বলেছিলাম যে পুরনো ছকে আমরা নেই। তাহলে তুমি শুধু সিপিএম কেন, আগে তো বামফ্রন্টের নামে সভা হয়েছে। ঠিক। তাহলে এটা নির্বাচনী সভা ছিলই না, এটা ছিল যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ। পরে সন্দেশখালী যখন ব্রিগেড যেদিন হচ্ছে, সেদিন তো সন্দেশখালীতে আগুন লাগছে। তাহলে এরকম সন্দেশখালী অনেক হয়েছে, যেটা এখন সাজানো ঘটনা বলা হচ্ছে।